আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটা চলো স্টার্ট করি। সেন্স অর্গানস। তো আমাদের সেন্স অর্গান তো আমাদের ওই যে ছোটবেলায় আমরা পড়েছিলাম না, যে আমাদের পাঁচটা ইন্দ্রিয়, চোখ কান নাক, তাহলে হচ্ছে হ্যাঁ স্কিন আর টাং, তাই তো? তো এটার মধ্যে চোখ আর কানই শুধু আছে তোমাদের সিলেবাস। সেন্স অর্গানের মধ্যে শুধু চোখ আর নাকই আছে। আহ আরগুলো নেই। এইখান থেকে এটা খালি পড়ে রাখবা যে সেন্স অর্গান গুলো কি কি, মেজর সেন্স অর্গান গুলো কি কি। এই যে আই, ইয়ার, টাং, নোজ, স্কিন। আর এগুলো কি কি, কোনটা কি কি কাজে লাগে, এই আর তো। মার্কিং গুলো করবা সবাই। তারপরে চলে আসো রিসেপ্টর কাকে বলে। চোখের মধ্যে, দেখো আমার কথাটা শুনো, চোখের মধ্যে এমন কিছু সেল থাকে যেটা লাইটকে ডিটেক্ট করতে পারে, করে নিয়ে ব্রেনে পৌঁছায়। ইয়ারের মধ্যে কিছু এমন সেলস থাকে যেগুলা সাউন্ডকে ডিটেক্ট করতে পারে, করে ব্রেনে ব্রেনে পৌঁছে দেয়, ব্রেন ওটাকে ইন্টারপ্রেট করে। টাঙের মধ্যে কিছু সেলস থাকে যেটা টেস্টকে ডিটেক্ট করতে পারে, যেটা টেস্টের সেন্সেশনটাকে ব্রেনে পৌঁছায়, ব্রেন ওটা বুঝতে পারে ওটা কোন টেস্ট। তাহলে এই যে সেলগুলো বলছি, যে সেলগুলো এক একটা সেন্স অর্গানের মধ্যে আছে, যারা কোনো না কোনো স্টিমুলাসকে ডিটেক্ট করতে পারে, সেই সেলগুলোকে রিসেপ্টর বলে। এই যে এখান থেকে এত অব্দি রিসেপ্টরের ডেফিনেশন, যে ওর প্রত্যেকটা সেন্স অর্গানে ছোট কিছু সেলস থাকে যারা কোনো রকম স্টিমুলাসকে ডিটেক্ট করতে পারে। স্টিমুলাস মানে লাইট, সাউন্ড, টেস্ট, এগুলোকে স্টিমুলাস বলে। সেগুলোকে ডিটেক্ট করতে পারে, তো সেই সেলগুলোকে রিসেপ্টর বলে। তো লাইটকে যেটা, যে রিসেপ্টর, লাইটকে যে রিসেপ্টর ডিটেক্ট করতে পারে তাকে বলে ফটো রিসেপ্টর। ফটো মানে লাইট, চোখের মধ্যে থাকে। সাউন্ডকে যে বুঝতে পারে তাকে বলে ফোনো রিসেপ্টর, যেটা তোমার হচ্ছে ইয়ারের মধ্যে থাকে। তার তারপরে হচ্ছে তোমার টেস্ট আর স্মেল, এগুলো কেমিক্যাল সাবস্টেন্স। এই শুরু হলো। এটাকে যে বুঝতে পারে সেটা হচ্ছে কেমো রিসেপ্টর। কোথায় থাকে? টাং আর নোজের মধ্যে থাকে। আর হিটকে বা টেম্পারেচারকে যে বুঝতে পারে সেটা হচ্ছে থার্মোরিসেপ্টর, যেটা স্কিনের মধ্যে থাকে। আর প্রেসারকে, প্রেসার, টাচ, ভাইব্রেশন, এগুলোকে যে বুঝতে পারে, মানে মেকানিক্যাল স্টিমুলাসকে যে বুঝতে পারে তাকে বলে মেকানো রিসেপ্টর। এটাও স্কিনের মধ্যেই থাকে। তাই এগুলো হচ্ছে ভেরিয়াস রিসেপ্টরের নাম। তাহলে এবার চলে আসো আজ। হুম, আমাদের যে স্কালটা আছে, আমাদের যে স্কালটা আছে, এই স্কালে এই যে জায়গাটায় বড় বড় দুইটা গর্ত আছে, হ্যাঁ কি না? আর এখানে নাকের গর্তটা আছে। এই যে বড় বড় যেটা দুটা গর্ত, যার মধ্যে আমাদের আই বলটা ফিট হয়ে থাকে, এটাকেই বলা হচ্ছে অরবিট অর আই সকেট। ঠিক আছে? এর সাথে প্রচুর মাসল, মনে করো এর ভিতরে যদি আইটা থাকে, এইখানে প্রচুর মাসলও আয়ের সাথে কানেক্ট হয়ে আছে। সেই জন্য আমরা চোখটাকে ঘোরাতে পারি উপরে নিচে সাইডে, এই মাসল গুলো থাকার জন্য। দেখো, এই যে সিক্স মাসলস থেকে থাকে আই বলের সাথে।
তারপরে চলে আসো আইলিড, চোখের পাতা। চোখের পাতা মানে এই যে চামড়াটা, বুঝতে পারছো? এই চামড়াটা হচ্ছে আইলিড। তো ওটা বুঝতেই পারছো, এটা প্রোটেকশনের জন্য। আর আইলিডস এর সামনের দিকে ছোট ছোট চুল থাকে, তাই না? হেয়ার থাকে, যেগুলোকে কি বলে? আইল্যাশ। এগুলো ডাস্ট পার্টিকেল, হেন তেন, এগুলোর থেকে চোখকে বাঁচায়। তারপরে হচ্ছে আইব্রো, আমাদের ভুরু। ভুরুটা কি করে? জেনারেলি মনে করো বৃষ্টির ফোঁটা, রেইন ড্রপ, বা মনে করো আহ, মাথার থেকে ঘাম ঝরে পড়ছে, ট্রিকলিং পার্সপিরেশন, মানে ঘাম, ওটা যাতে চোখ অব্দি না যায় সেটার থেকে মানে একটা ছাদের মতো। আর টিয়ার গ্ল্যান্ড, এই যে দেখে নাও আমাদের চোখের এক একটা চোখ দুটা টিয়ার গ্ল্যান্ডের সাথে কানেক্টেড। একটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, আর একটা হচ্ছে তোমার এইদিকে ল্যাক্রিমাল স্যাক। দুইটা, একটা এইদিকে থাকে আর একটা নাকের এখানে থাকে। তো এই যে গ্ল্যান্ড গুলো আছে, বুঝতেই পারছো এগুলোর মধ্যে কি স্টোর থাকবে? টিয়ার। এগুলোর মধ্যে টিয়ার স্টোর থাকে। আর দেখো এখান থেকে একটা ডাক চোখের ভিতরে গেছে। বইয়ের ছবিটা দেখবা, একটু ডেলিকেট ভাবে দেখবো, কারণ ছবিটা আবছা আছে। এখান থেকে একটা ডাক গেছে। আর এই যে দেখো, এখান থেকে কিছু ডাক, ওটা বোঝা যাচ্ছে না, এখান থেকে কিছু ডাক গেছে। এগুলো হচ্ছে ল্যাক্রিমাল ডাক্ট। এগুলো হচ্ছে ল্যাক্রিমাল ডাক্ট। তো ল্যাক্রিমাল ডাক্ট থেকে কন্টিনিউয়াস টিয়ার সিক্রিট হতে থাকে, আর আমাদের চোখটাকে সবসময় ভিজা রাখে। তারপরে আমাদের টিয়ার এর মধ্যে, মানে চোখের জলের মধ্যে একটা এনজাইম থাকে, যে এনজাইমটার নাম হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইম, এই লাইসোজাইমটা জার্মস কে কিল করতে পারে। এই লাইসোজাইমটা জার্মস কে কিল করতে পারে, টিয়ার এর মধ্যে থাকে। বলতে পারবা এই লাইসোজাইম এনজাইমটা টিয়ার বাদ দিয়ে আর কোথায় কোথায় পাওয়া যায়? হ্যাঁ, স্যালাইভাতেও পাওয়া যায়। ভেরি গুড। তাছাড়া টিয়ার তো মানে শুধু চোখকে পরিষ্কার রাখে সব সময়, ভেজা রাখে। আর তাছাড়াও এটা আমাদের ইমোশনকে এক্সপ্রেস করে। অনেক সময় আমরা দুঃখ পেলেও কাঁদি, আবার অনেক সময় খুব আনন্দ পেলেও হাসতে হাসতেও আমাদের চোখ দিয়ে জল বেরোয়। এগুলো হচ্ছে ইমোশনাল, ইমোশন। তো এই জায়গাগুলো ভালো করে পড়বো, যে এই টিয়ার গ্ল্যান্ড বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড কয়টা ডাক থেকে, 6 to 12টা ডাক এর থেকে বেরিয়ে চোখের মধ্যে ঢুকে গেছে। নেক্সট চলে আসা হচ্ছে এদের কাজগুলো, মানে টিয়ার এর কাজগুলো লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে, মানে সবসময় ভেজা রাখে। আর আই যখন আমরা ব্লিঙ্ক করি, এই যে দেখো, যখন আমরা আই ব্লিঙ্ক করি বা এদিক ওদিক যখন চোখটাকে ঘুরাই, তখন টিয়ারটা গোটা চোখের মধ্যে ছড়িয়ে যায়, ওয়াশিং অ্যাওয়ে ডাস্ট পার্টিকেল। আর এর মধ্যে এনজাইম থাকে লাইসোজাইম, যেটা জার্মদেরকে কিল করে। আর টিয়ার ডাক্ট গুলো আমি বলে দিলাম। টিয়ার গ্ল্যান্ড থেকে, টিয়ার গ্ল্যান্ড থেকে যে ডাক্ট গুলো, টিউব গুলো চোখের মধ্যে ঢুকে গেছে, তাই তো? এটা টিয়ার কে গ্ল্যান্ড থেকে নিয়ে চলে যায় আয়ের মধ্যে। তো এগুলো কাজ আমাদের মোটামুটি জানা। যে একটা ব্যাপার হচ্ছে কি, যে দেখবে চোখে কখনো কেউ ড্রপ দিয়েছো? চোখের ড্রপ, চোখকে ক্লিন করার ড্রপ দিলে কিছুক্ষণ পরে মনে হয় কি যে নাকটা বা ভিতরে গলাটা তিতা তিতা হয়ে গেছে, তাই না? কেন? কারণ চোখের সাথে এই যে নাকের একটা ওই যে এই টিয়ার ডাক্ট দিয়ে কানেকশন আছে। কথাটা বুঝতে পারলাম? সেই জন্য চোখের মধ্যে মেডিকেল ড্রপ দিলে মেডিসিনের যে টেস্টটা, তিতা তিতা টেস্টটা, ওটা
মানে নাকে আর মানে নাকের পিছন দিকে বা তালুতে বোঝা যায়। এগুলো সব কানেক্টেড। আর আর তো বললাম এই যে ইমোশনাল স্টেট, মানে আমাদের গ্রিফ বা এক্সট্রিম জয়, এগুলো একটু নিজেরা দেখে নিন, এগুলোর মধ্যে অত বেশি কিছু নেই। তাহলে টিয়ার এর ফাংশন কি কি? লুব্রিকেট করা, ওয়াশ অ্যাওয়ে ডাস্ট পার্টিকেল, হেল্প ইন কিলিং জার্মস এন্ড কমিউনিকেট ইমোশন। হয়ে গেল। হুম। তাহলে এবার আমরা চোখের যে স্ট্রাকচারটা, চোখের স্ট্রাকচারে আসি। এই দেখো, ধরে নাও এই জায়গাটাতে যদি আমাদের ইয়েটা থাকে, কি বলতো, যে আই আইলিড, আইলিডটা যদি থাকে মানে চোখের পাতাটা, আর এগুলা মনে করো আইল্যাশ, কথাটা বুঝতে পারছো? না, আমি এটা অলরেডি ড্র করাই আছে, এটা আলাদা করে ড্র করার দরকার নেই, এই তো করাই আছে। এটা মনে করো আইলিড, ঠিক আছে? এই যে এটা মনে করো আইল্যাশ। তো আইলিডের ঠিক নিচেই, আইলিডের ঠিক নিচেই এই জায়গাটাকে কি বলে? কনজাংটিভা, যেটা আমাদের আইকে মানে এক্সটার্নাল প্রোটেকশন দেয়। সোজা জিনিস, হ্যাঁ। অনেক সময় এই কনজাংটিভার মধ্যে ভাইরাস গ্রো করতে পারে। অনেক সময় এই কনজাংটিভার মধ্যে কি বললাম, ভাইরাস গ্রো করতে পারে, তখন এই কনজাংটিভাটা ফুলে যায়, চোখটা চুলকায়, লাল হয়ে যায় চোখটা, যেটাকে বলে হচ্ছে চোখ উঠছে, বলে না, ওটাকে বলে কনজাংটিভাইটিস। আই ফ্লু, আই ফ্লু, বাংলায় বলে জয় বাংলা, জয় বাংলা। কেন? কারণ 1970 সময় যখন পাকিস্তান বাংলাদেশকে অ্যাটাক করছিল, তখন বাংলাদেশ থেকে প্রচুর হিন্দু রিফিউজি ইন্ডিয়াতে ঢুকে যায়। এবার ওরা ইন্ডিয়াতে তো থাকার জায়গা নাই, ওরা এখানে ওখানে টেন্ট খাটিয়ে ক্যাম্প করে থাকতো। তো ওদের মধ্যে ওদের হচ্ছে, ওদের থেকে এই কনজাংটিভাইটিস রোগটা ছড়াইছে প্রথম, বুঝতে পারলা? আর তো সেই জন্য কলকাতার লোকজন এই ইয়েটার নাম দিল, রোগটার নাম দিচ্ছে জয় বাংলা, যেহেতু বাংলাদেশের লোক থেকে এটা হয়েছে, ওনার নাম দিচ্ছে জয় বাংলা। হম। তো এটা তো মানে কি বলবো, মানে এটা কমিউনিকেবল ডিজিজ, এটা কমিউনিকেবল। না না, তাকালে ছড়ায় না, জেনারেলি একটু কাছে গেলে, কাছে গেলে বা ওর মনে করো জামা কাপড় থেকে বা টাচ করলে ছড়ায়, তাকালে ছড়ায় না। এবার দেখো, আমাদের চোখ, তাহলে কনজাংটিভাটা বোঝা গেল। কনজাংটিভাতে কি লেখা আছে একবার দেখে নি, যে ইট ইজ দ্য থিন মেমব্রেন কভারিং দ্য এন্টায়ার ফ্রন্ট পার্ট অফ আই, ইট ইজ কন্টিনিউয়াস উইথ দ্য ইনার লাইনিং অফ আইলিড, মানে চোখের পাতার নিচ থেকেই এটা কন্টিনিউ হয়েছে বলেছে। ইট ইজ কন্টিনিউয়াস উইথ দ্য ইনার লাইনিং অফ আইলিড, আইলিডের নিচের দিক থেকে এটা কন্টিনিউ হয়েছে। এটা হচ্ছে একটা সিঙ্গেল লেয়ার ট্রান্সপারেন্ট এপিথেলিয়াম, এপিথেলিয়াম মানে কভারিং, ট্রান্সপারেন্ট কভারিং, সিঙ্গেল লেয়ার। এখানে অনেক সময় একটা ডিজিজ হয় যেটার নাম কনজাংটিভাইটিস, যেটা ভাইরাল ইনফেকশন, এটা হয়ে গেল কনজাংটিভা। আর এগুলো তো আমরা আগেই পড়েছি যে বনি অরবিট অর আই সকেট, আইব্রো, টিয়ার গ্ল্যান্ড, কনজাংটিভা, এগুলো সবই প্রোটেকশনের জন্য, আইয়ের প্রোটেকশনের জন্য এগুলো। এবার চলে আসা হচ্ছে চোখের, অ্যাকচুয়াল চোখের ইনার স্ট্রাকচারটাতে আমরা চলে আসি। সবার আগে আমরা পড়বো হচ্ছে স্ক্লেরয়েড মানে স্ক্লেরা, তারপরে পড়বো কোরয়েড, তারপরে পড়বো রেটিনা। স্ক্লেরয়েড আর স্ক্লেরা, সরি স্ক্লেরয়েড না তো, স্ক্লেরোটিক আর স্ক্লেরা। এই যে একবার এই ছবিটাতে দেখবা, এই যে স্ক্লেরা, কোরয়েড, রেটিনা, স্ক্লেরা, কোরয়েড, রেটিনা, জিনিসটা বুঝতে পারছো? দেখো, সবার বাইরে হচ্ছে স্ক্লেরা,
সবার বাইরে স্ক্লেরা, তারপরে থাকবে হচ্ছে তোমার কোরয়েড, তাই হোক, তারপরে থাকবে হচ্ছে তোমার কোরয়েড, কেমন করো কোরয়েড। হুম। কোরয়েডটাকে একটু মোটা করতে হবে, কারণ কোরয়েডটা কালো কালারের হয়। কোরয়েড, তারপরে থাকবে হচ্ছে রেটিনা, এটা মনে করো রেটিনা। হ্যাঁ, তাহলে সবার বাইরে কি বললাম, স্ক্লেরা, এটা হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা। তারপরে থাকবে কালো কালারের, একদম কালো কালারের একটা লেয়ার, যেটাকে বলা হচ্ছে কোরয়েড, যেটাকে বলা হচ্ছে কোরয়েড। আর তারপরে একদম সবার নিচের দিকে থাকবে হচ্ছে রেটিনা। রেটিনা, পারো তো? তো স্ক্লেরাটা মানে বাইরের আউটার কভারিং। এবার দেখো এই স্ক্লেরাটাই দেখো সামনের দিকে কন্টিনিউ হয়ে এই জায়গাটা একটু উঁচু হয়ে গেছে, এটাকে বলে কর্নিয়া, বুঝছো? কর্নিয়া। স্ক্লেরাটাই সামনের দিকে এরকম হয়ে গেছে, মানে মনে করো এরকম টাইপের আর কি, এরকম নিয়ে এসে এরকম, এটা কোনটা হয়েছে, স্ক্লেরাটা। এরকম স্ক্লেরা, কর্নিয়া হচ্ছে স্ক্লেরারই এক্সটেনশন। কর্নিয়া, তো কর্নিয়া একদম ট্রান্সপারেন্ট হয় যাতে লাইটটা ঢুকতে পারে। কিন্তু ইয়ে হয়ে গেল, মানে অন্যরকম হয়ে গেল। যাক, এটা হয়ে গেল কর্নিয়া। এবার দেখো কোরয়েড যেটা আছে, কোরয়েড লেয়ারটা আবার সামনের দিকে এক্সটেন্ড হয়ে দুটো জিনিস তৈরি করেছে, একটা হচ্ছে তোমার সিলিয়ারি বডি, আর একটা হচ্ছে আইরিশ। কর্নিয়াটা দুটো জিনিস তৈরি করেছে সামনের দিকে, একটা তৈরি করেছে এরকম ছোট্ট সিলিয়ারি বডি, এই যে এরকম ছোট্ট সিলিয়ারি বডি, আবার সামনের দিকে তৈরি করেছে এরকম আইরিশ। এই দেখো সামনের দিকে তৈরি করেছে এরকম আইরিশ, বুঝলা জিনিসটা? এইবার এই জায়গাটায় আছে মনে করো লেন্স, ভাবো যে এইখানটাতে লেন্স আছে, আমাদের চোখের যে লেন্সটা। তো এবার লেন্সটা কি হবে, এই যে আমি বললাম হচ্ছে এইটা হচ্ছে সিলিয়ারি বডি, এইটা সিলিয়ারি মাসেলও বলে, সিলিয়ারি বডি লিখে দিলাম। এর মধ্যে এরকম গোল কালারের সিলিয়ারি সার্কুলার মাসল থাকে, এরকম গোল গোল মতো এরকম মাসল থাকে। তো আমি ওটা আলাদা করে লিখলাম না, সিলিয়ারি মাসেল, শুধু গোটাটারই নাম লিখে দিলাম সিলিয়ারি বডি। এখান থেকে আবার এরকম লিগামেন্ট লেন্সের সাথে লেগে থাকে, এরকম লিগামেন্ট লেগে থাকে। এই লিগামেন্টের নাম হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। এই লিগামেন্টের নাম হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। সাসপেনসরি লিগামেন্ট। তো কিছুই না, যে আমরা যখন দূরের জিনিস আর কাছের জিনিস দেখি,
তখন এই সিলিয়ারি বডিটা, বুঝতে পারছো, এই সিলিয়ারি বডিটা কন্ট্রাক্ট রিল্যাক্স হয়ে সাসপেনশনারি লিগামেন্ট দিয়ে লেন্সকে মানে পুল আর পুশ করে। বুঝতে পারলাম? যখন দূরের জিনিস দেখি তখন এরকম লেন্সটা লম্বা হয়ে থাকে যাতে লাইটের ফোকাসটা ঠিকঠাক হয়। আর যখন কাছের জিনিস দেখি তখন আমাদের লেন্সটা একটু মোটা আর একটু ছোট হয়ে যায়, যাতে কাছের জিনিসটাকে ফোকাস করতে পারি। বুঝতে পারছো তো? ওটা আমি শিখিয়ে দেবো, অ্যাকোমোডেশনটা আমি শিখিয়ে দেবো যে কিভাবে চোখ দূরের আর কাছের জিনিস দেখার সময় কিভাবে অ্যাকোমোডেশন করে। তো যাই হোক, মোটামুটি এইবার এটা হচ্ছে আইরিশ, এটা হচ্ছে আইরিশ মাসল। আইরিশ মাসল কি করে? যখন আমাদের মানে খুব ব্রাইট লাইটে, যখন মনে করো চোখের মধ্যে টর্চ ফেলা হলো, টর্চের আলো ফেলা হলো, তখন আইরিশ মাসল কি করে যে এই যে লাইট ঢোকার যে এন্ট্রির যে জায়গাটা, এই যে ধরে নাও এখান থেকে এইটুকুনি যে জায়গাটা, এটাকে ছোট করে দেয়। এটাকে ছোট করে দেয় যাতে বেশি লাইট ঢুকতে না পারে, কারণ বেশি লাইট ঢুকলে আমরা কিছুই দেখতে পাবো না, ঝাপসা দেখবো, তাই না? সব যেমন হোয়াইট দেখবো। আর যখন আবার ডার্ক লাইট হবে, মানে অন্ধকার ঘরে, আবার কি করে আইরিশ মাসল ছোট হয়ে যায়। আইরিশ মাসল ছোট হয়ে গিয়ে মানে লাইট ঢোকার যে জায়গাটা ওটাকে বড় করে দেয় যাতে বেশি করে আবার লাইট ঢুকতে পারে। তো আহ, ব্যাপারটা হচ্ছে যে এই আইরিশ মাসলটাই হচ্ছে আমাদের চোখের মনির যে কালারটা সেটা। আর এই যে ছোট যে প্যাসেজটা, এই প্যাসেজটা যেখান দিয়ে লাইট ঢুকছে, এই প্যাসেজটাকে বলে হচ্ছে পিউপিল। প্যাসেজটার নাম হচ্ছে পিউপিল। পিউপিল কথার মানে হচ্ছে ডল। ল্যাটিন ওয়ার্ড পিউপিল কথার মানে হচ্ছে ডল। কেন স্যার এটার নাম পিউপিল? কারণ যখন আমরা অন্যের চোখের দিকে তাকাই তখন ওই পিউপিলের জায়গাটাতেই আমরা নিজেদের ইমেজটা দেখতে পারি, ছবি আয়নার মতো দেখতে পাই, তাই না? তো ওখান থেকে এগুলোর নাম এসছে। এইবার স্যার রেটিনা, আমি এগুলোর ফাংশন গুলো বলে দিই যে ধরে নাও রেটিনার মধ্যে দুই রকমের স্পেশাল সেল থাকে। এই যে দেখো, এরকম রড শেপের সেল থাকে, রডের মতো দেখতে। আর কোন শেপ, কোন কোনের মতো আবার সেল থাকে, কোন শেপ সেল থাকে। রেটিনার মধ্যে কি রকম সেল থাকে বললাম? একটা বললাম রড সেল আর কোন সেল। কোন সেল, রড সেলের মধ্যে একটা পিগমেন্ট থাকে যেটার নাম হচ্ছে রোডপসিন, শুনছো তো? আর কোন সেলের মধ্যে একটা পিগমেন্ট থাকে যেটার নাম হচ্ছে আয়োডপসিন। আয়োডপসিন। তো রড সেল হচ্ছে ডার্ক ভিশনের জন্য, ডার্ক ডার্ক মানে অন্ধকারে দেখার জন্য, বুঝতে পারলা? ডার্ক ভিশনের জন্য হচ্ছে তোমার রড সেল বা রোডপসিন। আর ব্রাইট ভিশন বা কালার ভিশনের জন্য হচ্ছে তোমার হচ্ছে কোন সেল। তার মানে তোমাকে যদি বলা হয় যে চোখের কোথায় ফটো রিসেপ্টর থাকে, তোমার অ্যান্সার কি হবে? রেটিনা। রেটিনা। ফটো রিসেপ্টর গুলো কি কি? ফটো সেন্সিটিভ সেলস, রড সেলস এন্ড কোন সেলস। বুঝতে পারলা? রড সেল ডার্ক ভিশনের জন্য আর কোন সেল ব্রাইট বা কালার ভিশনের জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা ভালো করে শোনো। ধরে নাও আহ এখান দিয়ে মনে করো লাইট আসছে, মনে করো এখান দিয়ে মনে করো প্যারালাল লাইট মনে করো আসলো। এই এরকম করে প্যারালাল লাইট মনে করো আসলো, ঠিক আছে? দূর থেকে আসছে কথাটা, কাছের না, দূরের ভিশন। তাই একটু দেখাই। এবার লেন্স ওটাকে ফোকাস করবে, বুঝলা? লেন্স ওটাকে ফোকাস করবে, যে মনে করো এই জায়গাটাতে ফোকাস করলো। এবার এইখানে মনে করো একটা গাছ ছিল, গাছ ছিল। তোমরা ফিজিক্সে পড়েছো যে এরকম কনভেক্স লেন্স কি করে, উল্টা ইমেজ তৈরি করে, না? পড়েছো না? এরকম উল্টা ইমেজ তৈরি করবে।
হ্যাঁ, এবার যেই পয়েন্টটাতে সব থেকে বেশি লাইট ফোকাস হয়, এখানে কোন সেল সব থেকে বেশি থাকে, মানে এই জায়গাটাতে, এই জায়গাটাতে কোন সেল, কোন সেল, কোন সেলের অ্যামাউন্ট এই জায়গাটাতে সব থেকে বেশি, যেখানে লাইট বেশি ফোকাস, রেটিনার যেই পয়েন্টটাতে লাইটের ফোকাসটা হয় সেই জায়গাটাতে কোন সেল বেশি থাকে, এই জায়গাটা সব থেকে বেশি সেনসিটিভ, এটাকে ইয়েলো স্পট বলে, এই স্পটটাকে ইয়েলো স্পট বলে। সব দেখিয়ে দেবো, কিছু যদি বাদ চলে যায় বইটা যখন পড়বো তখনই আবার বলে দেবো। এই জায়গাটাকে ইয়েলো স্পট বলে। এইবার এমনও তো হতে পারে যে এখান থেকে লাইট একটু এদিক ওদিক একটু রিফ্লেক্ট হলো, মনে করে এই দিক থেকে লাইট একটু রিফ্লেক্ট তো হতে পারে, তাই কি না? এবার লাইট রিফ্লেক্ট হলে কিন্তু আবার ভালো করে আমরা দেখতে পাবো না, সেই জন্য কোরয়েড থাকে, এই যে কোরয়েড, কোরয়েডটা কালো কালারের হয়, কোরয়েডটা কালো কালারের হয়, কালো কালারের হওয়ার জন্য রিফ্লেকশন হলেও ওটাকে অ্যাবজর্ব করে নেয়। যেমন তোমরা সবাই এসবিএফ এ গেছো, ধরো সিনেমা দেখতে, এবার সিনেমা হলের ভিতরটা যখন সিনেমা চালু হয় দেখবা সব লাইট বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয়? কারণ লাইট জ্বালিয়ে রাখলে স্ক্রিনের যে ছবিটা ওটা দেখা যাবে না ভালো, যেমন সাদা সাদা দেখা যাবে, তাই না? তো এটা একটা মনে করো এই ভিতরটা হচ্ছে কি একটা সিনেমা হলের মতো। তো এখানে মনে করো লাইট আসছে, এখানে ফোকাস হচ্ছে, এটা মনে করো স্ক্রিনটা, ইয়েলো স্পটটা ভাবো স্ক্রিনটা। তো এখানে লাইটটা যাতে রিফ্লেক্ট না হয় তার জন্য কালো কালারের কোরয়েড থাকে। তো স্যার এই কোরয়েডটা কালো কালারের হয় কেন বলো? Yes, এটা ডার্ক কালারের হয় কারণ এর মধ্যে মেলানিন থাকে, এর মধ্যে মেলানিন যে পিগমেন্ট, যেটা আমাদের স্কিনের কালার, হেয়ারের কালার কেউ মানে ডিটারমাইন করে, সেই মেলানিন পিগমেন্ট এখানে থাকে। আর এই কোরয়েডেরই দেখো, এই কোরয়েডেরই এক্সটেনশন কিন্তু আইরিশ, বুঝলা? তোমার চোখের মনিটার কালার কালো না ব্রাউন নাকি কি বলে কটা কালারের, সেটা হচ্ছে তোমার কিন্তু ডিটারমাইন হয় যে এই কোরয়েডের, সরি আইরিশের কালারটা দিয়ে। ওদের অন্য মেলানিন আছে, ওদের মেলানিনটা অন্য আছে। না না, ওরকম কোনো ব্যাপার না। এই যে দেখো, আমি যেটা বলতে চাইছি, এটা একটা খুব ভালো ছবি দিয়েছে, কোন জায়গাটা আইরিশ বুঝতে পারছো? কোনটাকে আইরিশ বুঝাচ্ছে? এগুলা হচ্ছে মাসল। আর এই যে যে ইয়েটা ফাঁকা জায়গাটা যেখান দিয়ে লাইট ঢুকবে, এইটা হচ্ছে কি বলতো পিউপিল। বুঝলে এবার ব্যাপারটা? এইখানে তো এই ছবিটা তো 2 ডাইমেনশনাল, এখানে তো মানে আমি এইদিকে আইরিসের মানে একটা প্যাচ আঁকাতে পারবো, এইদিকে একটা প্যাচ আঁকাতে পারবো, আমি তো ওরকম গোল করে আর ওরকম করে আঁকাতে পারবো না। বুঝতে পারছো ব্যাপারটা? ভাবো যে এটা এরকম করে গোল হয়ে মানে গোটা চোখটা জুড়ে আছে আইরিস, আর যেখান দিয়ে লাইটটা ঢুকছে ওটা হচ্ছে পিউপিল। এইবার দেখো, আহ, তো এখান দিয়ে সব হলো, তো কোরয়েডের কাজ তো আমি বলেই দিলাম, কোরয়েডের কাজটা ওটা হচ্ছে লাইটকে রিফ্লেক্ট না হতে দেওয়া। এবার চোখের মধ্যে দুটো চেম্বার দেখা যাচ্ছে, দেখো লেন্সের সামনের দিকে একটা চেম্বার যেটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমর, বুঝতে পারছো কোন চেম্বারের কথা বলছি? এখান থেকে এইটুকুনি, এই যে এই চেম্বারটা। আর লেন্সের পিছন দিকে একটা চেম্বার যেটার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমর। এই দুটো চেম্বার আছে, মানে এখান থেকে এতটা আর কি, মানে বুঝাতে চাইছি এখান থেকে এতটা, এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, এখান থেকে এতটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। তো এই অ্যাকুয়াস হিউমারের কাজ কি? লাইটকে ফোকাস করা, লেন্সের মধ্যে ফোকাস করানো, এটা একটা ইয়ের মতো কাজ করে, রিফ্র্যাক্টিং, রিফ্র্যাক্টিং এজেন্ট হিসেবে কাজ করে। যেমন তোমরা পড়েছিলে না যে মনে করো এখানে জল আছে, এখানে জল আছে,
এবার এইখানে যদি মনে করো এটা মনে করো একটা লাইট পড়লো, এটাকে কি বলে, ইনসিডেন্ট রে, তাই না? এটাকে বলে পয়েন্ট অফ ইনসিডেন্স। এবার এয়ার থেকে যখন লাইট আসে আর যখন ওয়াটারে ঢোকে লাইট, এইটা মনে করো মাঝখানের এই দাগটাকে যেন কি বলে, হ্যাঁ, নর্মাল। তো লাইটটা তো এইরকম যাওয়ার কথা ছিল, এইরকম ভাবে এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা একটু কাছে চলে আসে, তাই কি না? রিফ্র্যাকশন বলে, মনে আছে তো? তো একই রকম এখান থেকে যখন লাইট আসবে, এটা এখান থেকে যখন লাইট আসবে, যখন অ্যাকুয়াস হিউমারের মধ্যে ঢুকবে, এই অ্যাকুয়াস হিউমারের মধ্যে মানে ফ্লুইডের মতো, তো ওই দূরে না গিয়ে একটু কাছে আসবে, মানে লেন্সের মধ্যেই ফোকাস হবে। কথাটা বুঝতে পারছো আমার? মানে অ্যাকুয়াস হিউমারের কাজ হচ্ছে একটা রিফ্র্যাক্টিং, মানে লাইটের রিফ্র্যাকশন করানো, মোট কথা করে লেন্সের মধ্যেই যাতে লাইটটা গিয়ে পড়ে সেইটাতে খেয়াল করা। ভিট্রিয়াস হিউমারের কাজ এটাও তোমার একটা রিফ্র্যাক্টিং, মানে রিফ্র্যাকশনে হেল্প করে, প্লাস এই যে আই এর যে গোল শেপটা এটাকে মেনটেন করে, আই এর শেপকে মেনটেন করে। এটা ভিট্রিয়াস হিউমারেরই মেন কাজ। ঠিক আছে, ভিট্রিয়াস হিউমারের মধ্যে কিছু গন্ডগোল হলে আই এর যে শেপটা ছোট বড় হয়ে যেতে পারে, তখন কিন্তু ফোকাস হবে না। আর ওগুলোর জন্য অনেক রকমের ডিজিজ হয়, যেমন বায়োপিয়া, প্রেসবায়োপিয়া, ওগুলাও আমরা করবো। তো এনিওয়ে, এখান থেকে যখন সব হয়ে গেল, এবার হবে কি যে এখান থেকে প্রচুর নার্ভ আসে, এই যে ইয়েলো স্পট থেকে প্রচুর নিউরন, নার্ভ আসবে, এখান থেকেও প্রচুর নার্ভ আসবে। এই সব নার্ভ গুলো এখান দিয়ে যায়, এগুলোকে অপটিক নার্ভ বলে, যারা লাইটের সেন্সেশনটাকে নিয়ে যাবে কোথায় বলতো? ব্রেনে নিয়ে যাবে, ব্রেনে নিয়ে যাবে। তো এই যে স্পটটা, এই যে স্পটটা যেখান থেকে সব নার্ভ গুলো বেরোচ্ছে, অপটিক নার্ভ গুলো বেরোচ্ছে, এই জায়গাটাতে কোনো মানে রড সেল বা কোন সেল অত থাকে না। তো এই জায়গাটা দিয়ে আমরা কিছুই দেখতে পাই না, এইটাকে ব্লাইন্ড স্পট বলে। এটাকে কি বলে বললাম? ব্লাইন্ড স্পট বলে। এই মোটামুটি হয়ে গেল। আই, ঠিক আছে, তাহলে এখন খালি টেক্সট এর মধ্যে কি কি লেখা আছে একবার দেখে নিই। আমি আর ওই আমার ছবিটা আর বের করছি না, তোমরা বইয়ের ছবিটা এবার দেখবা। স্ক্লেরা, ছবিতে দেখে নাও স্ক্লেরা কোন জায়গাটাকে বলেছে। হ্যাঁ, এটা কি কালারের হয়? হোয়াইট কালারের হয়, হোয়াইট ইন কালার, দ্য হোয়াইট পোর্শন অফ দ্য ফ্রন্ট আই। এই যে আমার চোখের যে সাদা পার্টটা দেখতে পাচ্ছ, চোখের মনিটা বাদ দিয়ে যে বাকি সাদা পার্টটা, সেটা হচ্ছে এই যে স্ক্লেরা, বুঝলা? এই স্ক্লেরয়েড লেয়ার, এই যে দ্য হোয়াইট পোর্শন অফ দ্য ফ্রন্ট আই ইজ দ্য স্ক্লেরয়েড লেয়ার। তারপরে এটার ফাংশনও বলা আছে, না ফাংশনটা কোথায় গেল? ইট ইজ ভিজিবল থ্রু দা কনজাংটিভা, মানে কনজাংটিভার যে লেয়ারটা সেটার পরেই এটা আছে। আর দিস ইজ দা পার্ট কল্ড কর্নিয়া। মানে এটার কোনো ফাংশনই তো দেওয়া নাই, স্ক্লেরার কোনো ফাংশন দেওয়া নাই, বুঝলা? মানে বলেছে কর্নিয়াকে কভার করে থাকে, ব্যাস। এই যে কভারস দা কালার্ড পার্ট অফ দা আই, দিস ইজ পার্ট কল্ড কর্নিয়া, মানে কর্নিয়াকে কভার করে থাকে। অনেক সময় হয় কি যে cornea of some patients turns opaque or white and non-functional. In such cases, the defective cornea can be replaced by healthy cornea from a donated eye. এই যে আই ডোনেশনটা একটু পড়ে দেখো, হ্যাঁ। অনেকের কর্নিয়া, কর্নিয়া মানে চোখের মনিটা, কিন্তু কর্নিয়া কোনটা দেখে নাও। আহ, এই যে, ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, স্ক্লেরাটা সামনের দিকে বাল্জড আউট হয়ে ওটাকে বলে হচ্ছে কি
কর্নিয়া। ওইটাই, তাই তো বলি কি লেখা আছে রে ভাই। এই যে ইট ইজ ভিজিবল থ্রু, ইট বাল্জড আউট and becomes transparent in the front region where it covers the colored part of eye. This part is called cornea. আচ্ছা, তো কর্নিয়া অনেক সময় কি হয় যে অনেকের কর্নিয়াটা কি হয়ে যায় বলেছে, অনেকের কর্নিয়াটা ট্রান্সপারেন্ট না হয়ে এরকম ওপেক হয়ে যায়। কথাটা বুঝলা? ট্রান্সপারেন্ট না থেকে বয়স হলে অনেক সময় হয় এটা, যে কর্নিয়াটার মধ্যে ছানি পড়ে গেল বা কর্নিয়াটা ধুন্দলা হয়ে গেল বয়স হওয়াতে। কারণ কর্নিয়ার সেল গুলো মনে করো মারা গেছে, ডেড সেল মধ্যে। তখন কি করে, একটা হেলদি পার্সনের কর্নিয়াটাকে চেঁচে চেঁচে বের করে, আর ওর যে ড্যামেজড কর্নিয়াটা ওটাকেও চেঁচে সরিয়ে দেয়, করে দিয়ে হেলদি কর্নিয়াটা ওর মধ্যে বসিয়ে দেয়। হ্যাঁ, ড্যামেজ যাতে না হয় ওটাই তো ডাক্তারের কাজ, হয়ে গেলে তো হবে না। সব থেকে বড় ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার, বুঝলা? ডাক্তার হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে কমপ্লেক্স মেশিনকে রিপেয়ার করে, এটা হচ্ছে হিউম্যান বডি। ওরকম হয় না, হবেই না, কারণ ওই যে অপটিক নার্ভ গুলোকে কিভাবে জোড়া লাগাবো? নার্ভ গুলো তো, নার্ভ তো হচ্ছে একবার নার্ভ সেল মেরে গেলে, তারপরে মরে গেলে তো ওটা ঠিক হয় না। তো কর্নিয়া কি বলতো, এই যে দেখো কর্নিয়া মোটামুটি 40 ঘন্টা পর্যন্ত ঠিক থাকে, লাইফ থাকে, কেউ মারা যাওয়ার 40 ঘন্টা পর পর্যন্ত। তো সেই জন্য যদি মনে করো কর্নিয়াটাকে বের করে নিয়ে 4 ঘন্টার মধ্যে ওটাকে প্রিজার্ভ করে, লো টেম্পারেচারে প্রিজার্ভ করে রাখা যায়। আর 4 ঘন্টার মধ্যে যদি ওটা কোনো একজন পেশেন্টকে মানে ইয়ে দেওয়া যায়, মানে কর্নিয়াটা যদি দেওয়া যায়, রিপ্লেস করা যায়, তাহলে আইটা ঠিক হয়ে যাবে, এই যে রিস্টোর। এইমস আবার কি করেছে ইন্ডিয়াতে, এইমস, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, তো এই এইমস করেছে কি যে একটা লোকের কর্নিয়াটাকে বের করেছে। কর্নিয়া তো মানে কি বলবো, সেলের একটা লেয়ার, বুঝলা? করে ওটাকে কালচার মিডিয়ামের মধ্যে রেখেছে। কালচার মিডিয়াম, ওই যে আমরা টিস্যু কালচার করেছিলাম না, মনে আছে? তো একটা কালচার মিডিয়ামে রাখাতে কর্নিয়ার সেলগুলো সেল ডিভিশন করে কর্নিয়ার লেয়ারটা অনেক মোটা হয়ে গেল, হয়ে গেল তো। এবার দেখো এদের বুদ্ধি কি, এরা বললো কি যে এই মোটা হয়ে যাওয়া কর্নিয়াল লেয়ারটাকে অনেকগুলো ছোট ছোট স্লাইসে কেটে নিল। কেটে নিয়ে এটা একটা পেশেন্টকে, এটা একটা পেশেন্টকে, এটা একটা পেশেন্টকে, এটা একটা পেশেন্টকে, মানে একটা কর্নিয়া দিয়ে ওরা অনেকগুলা আই ডোনেট করলো, মানে অনেকগুলা। দারুণ বুদ্ধি এদের। সেল কালচারের মধ্যে, কালচার মিডিয়ামের মধ্যে রেখে দিয়াতে কর্নিয়ার সেলগুলো ডিভাইড করে করে কর্নিয়া একটা মোটা, মোটা দেখে একটা কর্নিয়া বানানো, এত মোটা না, মানে মোটা আর কি, নর্মাল। হ্যাঁ, হুম, অবশ্যই সাকসেসফুল হয়েছিল জন্যই তো বইতে লেখা আছে না। আচ্ছা, তারপরে দেখো কোরয়েড। কোরয়েড কি বললাম, ওই যে কালো কালারের যেটা হয়, তোমার স্ক্লেরার, স্ক্লেরার পরের যে কালো কালারের লেয়ারটা, যেটা রিফ্লেকশন হতে দেয় না, মনে পড়ছে? আর কোরয়েডটাই সামনের দিকে দুটা জিনিস বানিয়েছে, একটা হচ্ছে সিলিয়ারি বডি, আর একটা কি বলেছিলাম, আইরিশ মাসল। সিলিয়ারি বডির মধ্যে কি থাকে, সার্কুলার মাসল থাকে, আর ওর সাথে লেন্সটা কানেক্টেড থাকে কি দিয়ে বলো? সিলিয়ারি বডির সাথে, সিলিয়ারি বডির সাথে লেন্সটা কি দিয়ে কানেক্টেড থাকে? সাসপেনশনারি লিগামেন্ট দিয়ে কানেক্টেড থাকে, যেটা কিনা লেন্সের শেপটাকে
ছোট বড় করতে হেল্প করে কখন? দূরের জিনিস আর কাছের জিনিস দেখার সময়। আর একটা জিনিস বেরিয়েছে আইরিস, তো দেখিয়ে দিলাম। গোটা মাসলটা আর মাঝখানে যে ছোট্ট জায়গাটা থাকে যেখান দিয়ে লাইটটা চোখের ভিতরে ঢোকে, ওটাকে বলে পিউপিল। পিউপিল মানে ডল কেন? কারণ সেখানে মানুষের রিফ্লেকশনটা দেখা যায় ছোট্ট, ওই জন্য। তারপরে চলে আসো, আমরা পিউপিলের সাইজটা অ্যাডজাস্ট করি কখন? ওটা কে করে? আইরিশ করবে অবশ্যই, যে ডিম লাইটে বা ডার্ক লাইটে আর হচ্ছে ব্রাইট লাইটে। দেখবা বিড়ালের চোখ টোক যদি দেখো, হ্যাঁ, ব্রাইট লাইটে মনে করো পিউপিলটা ছোট হয়ে গেছে, আর ডিম লাইটে পিউপিলটা একটু বড় হয়ে গেছে। চোখের মধ্যে টর্চের আলো ফেললাম, মানে ব্রাইট লাইট, তখন আইরিশ মাসেল গুলো কন্ট্রাক্ট হয়ে যায়। বুঝতে পারছো? এই যে এগুলো হচ্ছে আইরিশ মাসেল গুলো কন্ট্রাক্ট হয়ে যায়, কন্ট্রাক্ট হয়ে পিউপিলটাকে ছোট করে দেয় যাতে বেশি লাইট ঢুকতে না পারে। আর যখন ডিম লাইট বা ডার্ক লাইটে তখন আইরিশ মাসেল রিল্যাক্স হয়ে যায়, রিল্যাক্স হয়ে ছোট হয়ে গেল, তখন পিউপিলটা বড় হয়ে যায় যাতে বেশি করে লাইট ঢুকতে পারে। দেখবা যখন তুমি আহ রোদের বাইরে রোদ আছে বা অনেক লাইট আছে, ওখান থেকে হঠাৎ করে তুমি অন্ধকার ঘরের মধ্যে ঢুকলা বাড়িতে, দেখবা 3-4 সেকেন্ড কিছুই দেখা যাচ্ছে না। বেশি লাইট থেকে হঠাৎ করে যখন, বা মনে করো তুমি ব্রাইট মনে করো লাইটে পড়ছো, হঠাৎ করে লাইট চলে গেল, 3-4 সেকেন্ড কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু 3-4 সেকেন্ড পরে আবছা 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 সবকিছু আবার ভিজিবল হচ্ছে। তো আমি ব্রাইট লাইটে দেখতে হেল্প করে কোন সেল? কোন সেল? কোশ্চেনটা কি করলাম জানো না? এই কোশ্চেনটার মধ্যে অ্যানসার, যে ব্রাইট লাইটে দেখতে হেল্প করে কোন সেল? কোন সেল? তো কোন সেলের মধ্যে কোন পিগমেন্ট থাকে বলতো? আয়োডপসিন, তাই তো? কোন সেলের মধ্যে থাকে হচ্ছে আয়োডপসিন। আহ, আমি একটা ভুল বলছি, দাঁড়া এক সেকেন্ড। এখানে কোন সেলের কোনো ব্যাপার না, কোন সেল তো ব্রাইট লাইটে দেখতে হেল্প করে, ওটা ঠিক আছে। হ্যাঁ, স্যার ব্রাইট লাইটের রোডপসিনের কি কোনো কাজ আছে? না। এবার রোডপসিন থাকে কোন সেলের মধ্যে? রড সেলের মধ্যে থাকে হচ্ছে রোডপসিন। এবার কথাটা বুঝো, এটা পরে আসবে কিন্তু তখন আর বুঝাবো না, একবারে বলে দিচ্ছি। ব্রাইট লাইটে হয় কি, যে রড সেলের মধ্যে থাকা রোডপসিল গুলো ব্রেক ডাউন হয়ে যায়, ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে ওগুলো, মানে ওগুলো নষ্ট হয়ে যায় না, খালি ভেঙে ভেঙে যায়। বুঝলা? এবার যখন ব্রাইট থেকে ব্রাইট লাইট থেকে যখন কেউ ডার্ক লাইটে ঢুকলো, তখন হয় কি, যে ওগুলো আবার রিঅ্যাপিয়ার হয়, রিঅ্যাপিয়ার হয়, রিঅ্যাপিয়ার হয়ে রোডপসিন আবার তৈরি হয়। বুঝলা? রোডপসিন আবার তৈরি হয়, তখন রোডপসিন মানে আর কি ডার্ক লাইটে দেখতে হেল্প করে। আবার ডার্ক থেকে তুমি ইয়েতে চলে যাও, ব্রাইট লাইটে চলে যাও, তখন রোডপসিন আবার ব্রেক হয়ে যাবে, রোডপসিন আবার ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে ব্রাইট লাইটে তো আয়োডপসিন হেল্প করে কোন সেল। তাহলে ব্রাইট লাইটে দেখার সময় দুটো জিনিস হচ্ছে, ব্রাইট লাইটে দেখার সময় দুটো জিনিস হচ্ছে। এক নাম্বার, যে রোডপসিন ব্রেক হচ্ছে, রোডপসিন কি হচ্ছে বললাম, ব্রেক হয়ে যাচ্ছে।
তার সাথে সাথে পিউপিলের সাইজ ছোট হচ্ছে, পিউপিল স্মল হচ্ছে, তাই তো? আর ডার্ক লাইটে দেখার সময় দুটো জিনিস হচ্ছে, রোডপসিন নতুন করে আবার তৈরি হচ্ছে, রোডপসিন রিনিউ লিখে দিলাম, রিনিউ। আর তার সাথে সাথে পিউপিলের সাইজটা কিন্তু কি হচ্ছে, বড় হচ্ছে, তাই কি না? পিউপিলটা ওয়াইড হয়ে যাচ্ছে। দুটা জিনিস হচ্ছে, তাই এটাকে বলে ব্রাইট লাইটের অ্যাডাপ্টেশন, এটাকে বলে ডার্ক লাইটের অ্যাডাপ্টেশন। কোন সময় কি হচ্ছে ভালো করে একটু দেখে নিও। কোন সেলের এখানে কোনো ইয়ে না, কারণ কোন সেল সবসময় ঠিক থাকে, ও ব্রাইট লাইটে আর কালার ক্ষেত্রে হেল্প করে। তাহলে এখানে ইউ উইল ক্যান ইজিলি অবজার্ভ, হ্যাঁ এটা তো আমি বলে দিলাম যে হঠাৎ করে কি দ্য রেটিনা অর দ্য ইনারমোস্ট ইজ সেনসিটিভ। এবার রেটিনা চলে আসো, দেখে নাও রেটিনা। এই যে আমি একবার আমার ছবিটা থেকেও দেখিয়ে দিই, এই যে দেখে নাও রেটিনা কোন জায়গাটা, এই যে লাল কালারের যেটা, রেটিনার মধ্যে কি কি থাকে, কোন সেল আর রড সেল। সব বলা হয়ে গেছে মোটামুটি এগুলো। এর মধ্যে দুই রকমের সেল থাকে, রড সেল, কোন সেল। তারপরে হচ্ছে রড সেল এর মধ্যে থাকে হচ্ছে রোডপসিন, রড সেলের মধ্যে থাকে হচ্ছে রোডপসিন আর ভিজুয়াল, ভিজুয়াল পার্পল বলে, যেটা ডার্ক লাইটে, ডিম লাইটে দেখতে হেল্প করে। আর কোন সেলের মধ্যে থাকে হচ্ছে আয়োডপসিন আর ভিজুয়াল ভায়োলেট বলে, যেটা ব্রাইট লাইটে দেখতে হেল্প করে। আর কালার, কালার ভিশন, কালারকে চিনতে হেল্প করে। এরা সব থেকে বেশি কোন জায়গাটায় থাকে বলেছিলাম বলো তো, মনে আছে? ইয়েলো স্পটের মধ্যে সব থেকে বেশি থাকে। ইয়েলো স্পট হচ্ছে সেই জায়গাটা যেখানে লাইটের ফোকাসটা হয়, তাই না? ইয়েলো স্পটের আর একটা নাম আছে, মনে রেখো, ম্যাকিউলা লিউটিয়া, ম্যাকিউলা লিউটিয়া, ওই জায়গাটা। তাহলে কি মানে রড সেল আর কোন সেল সব জায়গাতে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না, একটা পার্টিকুলার স্পট আছে ইয়েলো স্পট, সেখানে মানে এটা চোখের একটু পিছন দিকে, প্রায় যে হরাইজন্টাল অ্যাক্সিসের মাঝখানে আর কি, সেন্টারে আছে মোটামুটি এই স্পটটা। এইখানে সব থেকে বেশি সেন্সরি সেল পাওয়া যায়, যেটা বিশেষ করে কোন সেল, যেটা হচ্ছে ব্রাইটেস্ট ভিশনের জন্য এটা রেসপন্সিবল। আর কর্নি তোমার কি যেন সবার ভিতরের লেয়ারটার নাম কি? হ্যাঁ রেটিনা, রেটিনার বাকি জায়গাগুলোতে কোন সেল আর রড সেল একটু কম থাকে, ফিউয়ার মানে কি কম থাকে ওইখানে সবথেকে। এবার আমরা বই পড়ার সময় কনস্ট্যান্টলি চোখটাকে এরকম মুভ করতে থাকি ওয়ার্ড বাই ওয়ার্ড, তাই না? কেন? কারণ আমরা আমাদের ইয়েলো স্পটটাকে মুভ করাচ্ছি, বুঝলা? এই যে ইয়েলো স্পট ইজ দ্য প্লেস অফ বেস্ট ভিশন অফ নর্মাল আই, দিস ইজ দ্য রিজন why you move your eyes from word to word as you read a line through a printed page। বুঝতে পারছো কথাটা? আর ব্লাইন্ড স্পট কোনটাকে বলেছিলাম, মনে পড়ছে? ব্লাইন্ড স্পট যেখান দিয়ে নার্ভ গুলো বেরোচ্ছে, তাই না? চোখের যে জায়গাটা দিয়ে সব নার্ভ মানে অপটিক নার্ভ গুলো বেরোচ্ছে, এইখানে কোনো রড সেল বা কোন সেল থাকে না, তাই এই জায়গাটাতেই আমরা কিছুই দেখতে পারি না। ওই জায়গাটাকে তাই বলে ব্লাইন্ড স্পট। তাহলে এখান থেকে এত অব্দি হচ্ছে ব্লাইন্ড স্পট, কারণ এখান দিয়ে অপটিক নার্ভ গুলো এখান দিয়ে বেরিয়েছে। তো রড সেল আর কোন সেলের ডিফারেন্স গুলো তোমরা পড়বা। আর রড সেলের মধ্যে যে রোডপসিন থাকে, রড সেলের মধ্যে যে রোডপসিন এখানে লেখা নাই। যাই হোক, ব্রাইট লাইটে কিন্তু রোডপসিন কি হয়ে যায়, তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যায়, আবার ডিম লাইটে র্যাপিড রিজেনারেশন হয়। কিন্তু কোন সেলের মধ্যে যে আয়োডপসিন আছে, ওই আয়োডপসিন ভেঙে গেলে কিন্তু ওটার রিজেনারেশন হতে একটু টাইম লাগে, স্লোয়ার রিজেনারেশন। হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তারপরে চলে আসো, এই যে দেখো, ফ্লিকারিং লাইটে কে বেশি ইউজফুল? ফ্লিকারিং লাইটে রড সেল বেশি ইউজফুল, কারণ কোন সেলের যে আয়োডপসিন আছে ওটা তৈরি হতে একটু টাইম লাগবে, কিন্তু রোডপসিন খুব তাড়াতাড়ি তৈরি হয়, আবার ভেঙে যায়, আবার তৈরি হয়, আবার ভেঙে যায়, এগুলো। তারপরে চলে আসো, আচ্ছা, এই ছবিটার মধ্যে মনে হয় ইয়েলো স্পটটা ভালো দেওয়া আছে, কোথায় যেন, এই যে ইয়েলো স্পট, ম্যাকিউলা লিউটিয়া, যেখানে সব থেকে ভালো মানে বেশি লাইটের ফোকাসটা হয় লেন্স। আর এটা হচ্ছে ব্লাইন্ড স্পট, যেখান দিয়ে অপটিক নার্ভ গুলো বেরিয়েছে। ভিট্রিয়াস হিউমারটা দেখে নিও, এটা কিন্তু চোখের শেপ দেয়, গোল শেপটা দেয়। আর সামনের দিকের এই জায়গাটাকে বলা হয় হচ্ছে তোমার অ্যাকুয়াস হিউমার। সামনের চেম্বারটা অ্যাকুয়াস হিউমার, পিছনের চেম্বারটা ভিট্রিয়াস হিউমার। বুঝেছে? তারপরে চলে আসো হচ্ছে, আমরা আমাদের মানে ব্লাইন্ড স্পট কত মানে তাকে বের করতে পারবো এই ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করে। এটা এমনি অত ইম্পর্টেন্ট না, কিছুই না, যে তোমাকে করতে হবে যে, না, তোমাকে করতে হবে যে, তোমাকে এই যে এই ডট গোলটা কোন সাইডে আছে, এটা আছে হচ্ছে রাইট সাইডে, তাই তো? এটা রাইট সাইডে আছে, তাহলে তোমার রাইট আইটা বন্ধ করে লেফট আই দিয়ে ডটটা দেখতে হবে, বুঝলা? বলছি যে তোমাকে রাইট লেফট আই দিয়ে রাইট ডটটা দেখতে হবে। এবার দেখতে দেখতে তোমাকে এই বইটাকে একটু সামনে পিছনে করতে হবে, করতে করতে এমন একটা পয়েন্ট আসবে যেই সময় তুমি শুধু ডটটা দেখতে পাবা, কিন্তু ওর পাশের মানে ইয়েটা দেখতে পাবো না, পাশের ফিগারটা দেখতে পাবো না, যেমন আমি পেয়ে গেছি। তো আমি দেখতে পাচ্ছি তো বুঝতে পারলা আমি বলছি কি? দেখো, আমার কথাটা শোনো, তুমি বা চোখ দিয়ে ডান দিকের ছবিটা দেখছো, এবার এই দেখে দেখো, বা দিকে তো এই ছবিটা আছে, বা দিকে তো এই ছবিটা আছে, কিন্তু তুমি দেখছো কোনটাকে? এটাকে। বা দিক দিয়ে ডান ছবিটা দেখছো। দেখতে দেখতে তোমাকে করতে হবে কি, এই যে এটাকে একটু একটু করে পাশে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে আসতে এমন একটা পয়েন্ট আসবে, এই যে এমন একটা পয়েন্ট আসবে যেটাতে আমি ওই মানে যেই ছবিটা দেখছি ওটাই আছে, কিন্তু ওই পাশের ছবিটা নাই না। এটা পাওয়াটা কঠিন বা রিয়ালাইজ করাটা একটু খালি ওটাই দেখতে পাবো, ওর পাশেরটা দেখতে পাবো না। তাই হোক, ওটাই হচ্ছে মানে মানুষের ব্লাইন্ড স্পট। এনিওয়ে, এবার চলে আসে হচ্ছে লেন্স। লেন্স হচ্ছে এক ধরনের ট্রান্সপারেন্ট সেল দিয়ে তৈরি। লেন্স হচ্ছে ফ্লেক্সিবল, ট্রান্সপারেন্ট, ফ্লেক্সিবল, বাইকনভেক্স, দুই দিকে এরকম উঁচু হয়ে থাকে, বাইকনভেক্স, ক্রিস্টালাইন বডি, লোকেটেড জাস্ট বিহাইন্ড দ্য পিউপিল, পিউপিলের ঠিক পিছনে আছে। এর মধ্যে কি আছে? লেন্স ফাইবার আছে। এই লেন্স ফাইবার গুলোর সেল গুলো এমন যে এদের মধ্যে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকলে কি এটা ট্রান্সপারেন্ট হতো সেলগুলো? তাহলে তো আলো ঢুকতেই পারতো না, তাই না? সেই জন্য নিউক্লিয়াস থাকে না। আর লেন্স কিসের সাথে লেগে আছে? সিলিয়ারি বডির সাথে লেগে আছে। কি দিয়ে লেগে আছে? সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে লেগে আছে। মনে পড়ছে? না হলে বইয়ের ছবিটা একবার দেখে নিও আবার। আর এই সিলিয়ারি বডি কিন্তু কি করে? সিলিয়ারি বডি তোমার হচ্ছে, হ্যাঁ, এই যে চেঞ্জ দ্য শেপ অফ দ্য লেন্স, মানে ডিস্টেন্সের জন্য, মানে কাছে আর দূরে দেখার সময় লেন্সের শেপটাকে ছোট বড় করে। আর দুটো চেম্বার আছে। সামনের চেম্বারটার নাম হচ্ছে কি? অ্যাকুয়াস হিউমার আর অ্যাকুয়াস চেম্বার। লেন্সের সামনের দিকে, যেটার কাজ লেখা আছে, দুটা কাজ লেখা আছে, যে লেন্সকে সবসময় ময়েস্ট রাখে, প্রোটেক্ট করে, আর লাইটকে রিফ্র্যাক্ট করে। আমি কিন্তু বুঝিয়েছি এগুলো,
আমি কিন্তু এগুলো বুঝিয়েছি, খালি এখন আমি টেক্সটটাকে বুঝিয়ে পড়াই দিচ্ছি। আর ভিট্রিয়াস হিউমার বা ভিট্রিয়াস চেম্বার, এটাও জেলির মতো ঠিক। এটার দুটো কাজ আছে, একটা মেন কাজ কিন্তু আই কে শেপ দেওয়া, গোল যে ব্যাপারটা, চোখটা যে গোল ওটাকে শেপ দেওয়া, আর রেটিনা আর নার্ভ এগুলোকে প্রোটেক্ট করা। এবার চলে আসো যে আমরা কিভাবে দেখি, অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে আমরা দেখি। যে প্রথমে লাইটটা ঢুকবে, তো সবার প্রথমে কনজাংটিভা, তারপরে পিউপিল, পিউপিল দিয়ে তোমার লেন্স, লেন্স ওটাকে ফোকাস করবে, ফোকাস করবে ইয়েলো স্পটে, ফোকাস করবে মানে রেটিনার উপরে ফোকাস করবে। এই যে হয়ে গেল ফোকাস। বুঝতে পারছো তো? তো কোন কোন জায়গা পার করে লাইটটা ঢোকে? সবার বাইরে কনজাংটিভা, তাই না? তারপরে ঢোকে কিসে? কর্নিয়া। তারপরে আসে হচ্ছে অ্যাকুয়াস হিউমার, তারপরে আসে লেন্স, তারপরে আসে ভিট্রিয়াস হিউমার, দিয়ে আসে। নাকি একবার ছবিটা দেখিয়েই দেবো? আমি যদিও এখানে কনজাংটিভা ড্র করিনি, ইমাজিন করে নাও এটা হচ্ছে কনজাংটিভা। তাহলে সবার বাইরে কনজাংটিভা, তাহলে লাইট আগে এটাকে পার করবে, তারপরে কর্নিয়া, এই যে কর্নিয়া, কর্নিয়ার পরে এই যে অ্যাকুয়াস হিউমার, তাই তো? অ্যাকুয়াস হিউমারের পরে লেন্স, লেন্সের পরে কি? ভিট্রিয়াস হিউমার। তারপরে আসবে হচ্ছে তোমার কি? রেটিনা, রেটিনার ইয়েলোসিস। তো সিকোয়েন্সিয়ালি এটা আমি আগেও বুঝিয়েছি, তাও একবার দেখিয়ে দিলাম। যেটা বুঝতে পারবা না নিজে থেকে বলবা যে স্যার এটা বুঝতে পারলাম না। ফোকাস, তারপরে তো ফোকাস লেন্স ওটাকে ফোকাস করবে। কোন জায়গাটায় ফোকাস করবে? একদম মানে রেটিনার উপরে ফোকাস করবে। আর ছবিটা যেটা হবে ওটা উল্টানো হবে কিন্তু, হ্যাঁ কি? ইনভার্টেড হবে আর রিয়াল ইমেজ হবে। আশা করি রিয়াল ইমেজ আর আরেকটা কি ইমেজ হয় যেন, ভার্চুয়াল ইমেজ, যেগুলো তোমরা একটু জানো, তাই এগুলো রিয়াল ইমেজ হবে। তারপরে কি? ওখানে আমাদের যে সেল গুলো আছে, রড সেল, কোন সেল, একই না? এই যে দেখে নাও, রড সেল, কোন সেল। এবার ওটাকে সেন্সেশনটাকে নিল, নিয়ে বুঝতে পারলো কালার কি, এখন দিনের বেলা না রাত্রি বেলা, মানে ডিম লাইট না ব্রাইট লাইট, করে ওরা একটা নার্ভ ইম্পালস তৈরি করলো। কি তৈরি করলো? আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম না, নার্ভ ইম্পালস। নার্ভ ইম্পালস তৈরি করলো, ওই নার্ভ ইম্পালসটা অপটিক নার্ভ দিয়ে চলে গেল কোথায় বলো তো? আমাদের ভিজুয়াল এরিয়া অফ সেরিব্রাম, মানে ব্রেনের যে ভিজুয়াল এরিয়া, এখানে চলে গেল। এবার ব্রেন করে কি? ব্রেন এই ছবিটাকে এবার ইন্টারপ্রেট করবে, মানে ছবিটা তো হয়েছে উল্টা, কিন্তু আমরা তাহলে স্যার সবকিছু সোজা দেখি কেন? ব্রেন তোমাকে সোজা করে দেখাচ্ছে, বুঝলা? ইমেজটা তৈরি হচ্ছে কিন্তু উল্টা। অ্যাকচুয়ালি আমাকে যে দেখছো তোমরা, আমার কিন্তু উল্টা ছবি তোমার চোখের মধ্যে তৈরি হচ্ছে, কিন্তু আমাকে সোজা কে করে দিল? ব্রেন করে দিল। তো এটাকে এই যে অবজেক্টকে যে আপরাইট মানে আবার সোজা করে দিল, ব্রেন এটাকে করে দিল। এবার চলে আসা হচ্ছে অ্যাকোমোডেশন। ব্রেন ব্রেন ওটাকে ব্রেন ওটাকে ইন্টারপ্রেট করে তোমার সোজা করে। হ্যাঁ হ্যাঁ। এবার চলে আসা হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন বলতে এখানে আমরা দূরের জিনিস আর কাছের জিনিস দেখার সময় যে ফোকাসটা করি সেটাকে অ্যাকোমোডেশন বলে, লেন্সের ফোকাসটা যে করি। তাহলে অ্যাকোমোডেশনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডিসট্যান্ট ভিশন আর একটা হচ্ছে নিয়ার ভিশন। দেখো, আমার কথাটা বোঝো। ধরে নাও এটা হচ্ছে আমাদের, এটা মনে করো আমাদের চোখের শেপটা। আমি সবগুলো লেয়ার আঁকাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য। এইবার ভাবো যে এইখানটাতে ইয়েলো স্পট আছে, ভাবো যে এইখানটাতে ইয়েলো স্পট আছে, বুঝতে পারছো তো? আর মনে করো অনেক দূরে একটা মনে করো গাছ আছে, অনেক দূরে একটা মনে করো গাছ আছে।
আর একটু নিচে আঁকাতে হতো গাছটা। অনেক দূরে একটা গাছ আছে। এবার অনেক দূর থেকে যখন লাইট আসে, জানো কি ওগুলা প্যারালাল হয়ে আসে। অনেক দূর থেকে যখন আসে, তো লেন্সটা তখন লম্বা আর থিন হয়ে থাকে, বুঝলা? যাতে করে প্যারালাল রেখে একদম এখানেই ফোকাস করতে পারে, মানে ফোকাল লেন্থটা যাতে ঠিকঠাক থাকে। এইবার মনে করো এটা মানে বুঝে বুঝে গেলাম। এইবার মনে করো আমি বলতে চাইছি যে তোমার খুব কাছে তুমি একটা পেন্সিল বা এরকম মনে করো তুমি একটা আঙ্গুল নিয়ে আসলা খুব কাছে। এবার এইটা কাছ থেকে ধরে নাও, মনে করো আমি বলছি এখানে একটা পেন্সিল আছে, ভাবো যে এখানে একটা পেন্সিল বা কিছু একটা আছে। এবার যখন কাছ থেকে যখন কোনো অবজেক্ট থেকে যখন লাইট আসে, ওটা কিন্তু এইরকম হয়ে আসে, প্যারালাল হয়ে আসে না, জানো কি? এটা একটু আরেকটু ইয়ে করে দিই। তো তখন হয় কি, তখন লেন্সটা ছোট আর মোটা হয়ে যায়, বুঝলা? যাতে লাইটটাকে ইয়েলো স্পটেই ফোকাস করতে পারে, যাতে লাইটটাকে কারণ ইয়েলো স্পটের তো পজিশন চেঞ্জ হবে না, ইয়েলো স্পটের তো পজিশন চেঞ্জ হবে না, বা চোখের শেপেরও কোনো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ কাকে করতে হচ্ছে? লেন্সের শেপটাকে চেঞ্জ করতে হচ্ছে। তো দেখো, ভাবো যে এইখানে মনে করো সিলিয়ারি বডি আছে, সিলিয়ারি বডি যদি কন্ট্রাক্ট করে, সিলিয়ারি বডি যদি এই যে সার্কুলার মাসেল যদি কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করলে ওই যে সাসপেন্সারি লিগামেন্ট দিয়ে লেন্সের লেন্সটাকে পুশ করবে, তখন লেন্সটা ছোট হয়ে চ্যাপ্টা হয়ে মোটা হয়ে যাবে, বুঝলা? কাছের জিনিস দেখার সময়। আর যখন দূরের জিনিস দেখবো, তখন সিলিয়ারি বডি, এটা মানে শেপটা একটু ইয়ে হয়ে গেল না? হুম, সিলিয়ারি বডি রিল্যাক্স হয়ে ওকে টানবে সাসপেন্সারি লিগামেন্ট দিয়ে লেন্সকে টেনে, এই যে টেনে লম্বা আর পাতলা করে দিবে, যাতে ফোকাল লেন্থটা আবার ঠিক হয়ে যায়। তাহলে এটাকে বলে ডিস্ট্যান্ট ভিউ আর নিয়ার ভিশন দেখে নাও, এই যে লেন্সের শেপ দেখে নাও, এটা ডিস্টেন্স ভিউ আর এটা নিয়ার ভিউ মানে নিয়ার ভিশন। কখন কি হয় না হয় সেটা একটু ভালো করে মনে রাখতে হবে। নর্মাল কন্ডিশন, এই যে দেখো নর্মাল কন্ডিশন মানে ডিস্ট্যান্ট অবজেক্ট, বুঝলা? নর্মাল কন্ডিশন মানে ডিস্ট্যান্ট অবজেক্ট। তখন কি সিলিয়ারি মাসেল কি হয়ে থাকে বলেছে? এই যে দেখো সিলিয়ারি মাসেল কি হয়ে থাকে? রিল্যাক্স। তাই জন্য সাসপেন্সারি লিগামেন্টে স্ট্রেচ করে, মানে টান মারে, তখন লেন্সটা তোমার হচ্ছে একটু লম্বা আর থিন হয়ে যায়। তো এই যে লেন্স রিমেইন স্ট্রেচড বাই দ্য সাসপেন্সারি লিগামেন্ট অ্যান্ড ইট ইজ লেস কনভেক্স, মানে অত বেশি কনভেক্স না, বুঝতে পারছো? লেস কনভেক্স। কিন্তু যখন আমরা কাছের জিনিস দেখবো, যখন আমরা কোথায় গেল, কাছের জিনিস কোথায়, হ্যাঁ নিয়ার বাই অবজেক্ট, তখন সিলিয়ারি মাসেল সিলিয়ারি মাসেল কি করবে বলেছে? কন্ট্রাক্ট করবে, সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করে, এই যে মনে করো সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট করে সাসপেন্সারি লিগামেন্টকে এমন ভাবে পুল করবে যে লেন্সটা ছোট আর মোটা হয়ে যাবে, বুঝতে পারছো? and tend to pull the ciliary body slightly forward, সামনের দিকে পুল করবে,
আর এটার জন্য সাসপেন্সরি লিগামেন্টের টেনশনটা একটু কমে যাবে। আগেরটাতে কি টান মেরেছিল, এখন কি একটু একটু লুজ করে দিল, বুঝলা? এই যে মেকিং লুজ, যার জন্য লেন্সটা কি হয়ে যাবে, লেন্সটা আরো ঠিক হয়ে আর রাউন্ডেড হয়ে, মানে বেশি করে কনভেক্স হয়ে যাবে, বেশি করে কনভেক্স হয়ে যাবে। তাহলে দূরের সময় এইখানে মেন দেখার জিনিস কি, এই জায়গাগুলো দেখার জিনিস আমি বলছি। এই যে কথাটা শোনো তাড়াতাড়ি। ডিস্টেন্সের সময় সিলিয়ারি মাসল রিল্যাক্স থাকে, নিয়ার বাই অবজেক্টের সময় সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট করে, বুঝতে পারছো তো? আর আগেরটাতে লেন্স লেন্সটা হচ্ছে স্ট্রেচ হয়ে থাকে, আর এইখানে লেন্সটা হচ্ছে তোমার ঠিক আর রাউন্ডেড হয়ে যায়। এই জায়গাগুলো ভালো করে ভুলাবে না, কিন্তু কখন কন্ট্রাক্ট কখন রিল্যাক্স, এই জায়গাগুলো ভুলাবে না। এগুলা মুখস্থ করার জায়গা, আমি বুঝাই দিলাম, এগুলা এখন মুখস্থ রাখতে হবে। রিল্যাক্স, হ্যাঁ। কাছের থাকলে কন্ট্রাক্ট, দূরের হলে সাসপেন্সরি লিগামেন্টকে টেনে লেন্সটাকে টান টান করে স্ট্রেচ করে রাখবে, থিন আর লং হয়ে থাকবে। আর কাছের হলে তোমার একটু লুজ করে দিবে, সাসপেন্সরি লিগামেন্টকে লুজ করে দিবে, তখন লেন্সটাও তোমার লুজ হয়ে ছোট আর মোটা হয়ে যাবে, বুঝলাম? আর চলে আসো লাইট অ্যান্ড ডার্ক অ্যাডাপ্টেশন। আমি কিন্তু লাইট আর ডার্ক অ্যাডাপ্টেশনও অলরেডি বুঝিয়ে দিয়েছি। কোনটা বলতো, এই যে এইটা কখন লাইটের সময় কি বললাম, রোডপসিন ব্রেক হয়ে যায়, পিউপিলটা ছোট হয়ে যায়। আর ডার্ক লাইটে কি বললাম, রোডপসিনটা আবার নতুন করে তৈরি হয় আর পিউপিলটা বড় হয়ে যায়। বলেছিলাম না? তাই এটা আমি আর এখন বলবো না, খালি মার্কিংটা করে নাও। লাইট অ্যাডাপ্টেশন আর ডার্ক অ্যাডাপ্টেশন, প্রথমে চলে আসো হচ্ছে ডার্ক অ্যাডাপ্টেশন। প্রথমে চলে আসো হচ্ছে ডার্ক অ্যাডাপ্টেশন। ডার্ক অ্যাডাপ্টেশন এখান থেকে এত অব্দি। এই যে ডার্কে কি হয়, রোডপসিন রিজেনারেট হয় রড সেলের মধ্যে, মনে পড়ছে? যেটা ব্রাইট লাইটে ভেঙে গিয়েছিল, এই যে দেখো লেখা আছে আর্লিয়ার ব্রোকেন ডাউন ডিউ টু ব্রাইট লাইট। আগে যেটা ব্রেক হয়ে গেছিল, এখন ডার্ক লাইটে ওটা আবার রিজেনারেট হবে। আর পিউপিলটা কি হয়ে যাবে বলেছিলাম, পিউপিলটা ডায়ালেট হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে। এই যে এখানে ছবিটা দেখবা, এখানে দেখো পিউপিলের সাইজটা দেখো, এই যে কত বড়, তাই না? এটা হচ্ছে ডার্ক ডার্ক লাইট বা ডিম লাইট। আর পরেরটাতে চলে আসো ব্রাইট লাইটে। ব্রাইট লাইটে আমি কি বললাম, হঠাৎ করে আমরা অন্ধকার ঘরে আছি, হঠাৎ করে এত মানে লাইট হয়ে গেল, লাইন চলে আসলো মনে করো, তখন আমাদের একটু ড্যাসলিং ফিলিং হয়, মনে যেন কেমন ঝাপসা। কি, তখন হচ্ছে তোমার রোডপসিন গুলো ভেঙে যায়। এই যে ভিজুয়াল পার্পল মানে কিন্তু রোডপসিন, হ্যাঁ। রোডপসিন গুলো কি হয়ে যায়, ব্লিচড হয়ে যায়। ব্লিচ মানে কি, ওগুলো ইয়ে হয়ে যায়, মানে নষ্ট না, ভেঙে যায়, সরি, ব্লিচড হয়ে যায়। আর পিউপিলটা কি হয়ে যায়, পিউপিলটা কনস্ট্রিক্ট হয়ে যায়, মানে ছোট হয়ে যায়। এখান থেকে এত অব্দি হচ্ছে তোমার কালার ভিশন। কালার ভিশন হচ্ছে কালারের জন্য কোন সেল বলো, কোন সেল? কালারের জন্য হচ্ছে কোন সেল, কোন। আর কোন সেলের মধ্যে কোন পিগমেন্ট থাকে, আয়োডপসিন। আয়োডপসিন। এবার চলে আসো আমাদের কমন ডিফেক্ট, নিয়ার অর শর্ট সাইটেডনেস থাকবে।
আচ্ছা, আমার যে